মেসিকে নিয়ে যেভাবে করে উনি মানে সেই জোর জবরদস্তি কাউকে এরকম আলিঙ্গন করা, কেউ ফুটবলার হতে চায়, কেউ ক্রিকেটার হতে চায়, সেখানেও তাদেরকে দেখছে, সেখানেও ক্যাচ সিস্টেম, কাটমানি সিস্টেম, সেখানেও নানা ধরনের ক্লাবের বিভিন্ন ধরনের সিন্ডিকেট, এবং যারা অ্যাকচুয়াল ডিজার্ভিং তারা কিন্তু সুযোগও পাচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার করে কিন্তু এই নির্দেশ, তিনি নির্বাচনের পূর্বে এটা বলেছেন যে সিন্ডিকেট মুক্ত পশ্চিমবঙ্গ করতে হবে, আর সবাইকে যদি অ্যারেস্ট করতে শুরু করেন, এই ইডেন গার্ডেন্সে দাঁড়িয়েছে, ইডেন গার্ডেন্সটাও আপনাকে জেল বানাতে হবে। নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি, এসএসসিএনে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইডেন গার্ডেন্সে। এই মুহূর্তে বেঙ্গল টি20 লিগ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন পেছনে খেলা হচ্ছে। আজকে আমাদের এই খেলার মাঠে আমরা একজন ব্যক্তিকে পেয়ে গেছি, যিনি এই মুহূর্তে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ যে নামগুলো আছে মন্ত্রীদের তালিকায়, তার মধ্যে একজন পেছনে দাঁড়িয়ে আছেন ইন্দ্রনীল খান। ইন্দ্রনীল পেশায় ডাক্তার এবং দীর্ঘদিন ধরে আমার বন্ধু, আমাদের সাংবাদিকতার জন্য আমরা দীর্ঘদিন ইন্দ্রনীলের সঙ্গে কাজ করেছি। ইন্দ্রনীল, ইডেন গার্ডেন্সে প্রথম কি খেলা দেখতে আসা? না, ইডেন গার্ডেন্স অ্যাকচুয়ালি যেভাবে করে লাস্ট বিশেষ করে 15 ইয়ার্সের মধ্যে, বিশেষ করে লাস্ট 6-7 ইয়ার্স যেরকমভাবে এত অ্যাজিটেশন আমাদের মানে বিভিন্নভাবে মানুষের প্রাপ্য যুব সমাজের, এই যে ইডেন গার্ডেন্সের অনতি দূরে ওখানে দেখছেন যে মহাত্মা গান্ধীর যে স্ট্যাচু আছে, গান্ধীজির স্ট্যাচুর নিচে ধর্ণা দিচ্ছে ছেলেমেয়েরা, তাদের থেকে চাকরি চুরি হয়ে গেছে। আমরা সেখানে প্রতিবাদ করতে গেছি। সত্যি কথা বলতে আমার খেলা দেখার মতন সেই সময় সুযোগ কোনোটাই পাইনি। তৃণমূল কংগ্রেস এমনই দুর্নীতি নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের যুব সমাজকে ছাড়খাড় করে দিয়েছিল। খেলা বা ফুর্তি করা এইসব ব্যাপারগুলো, ক্রীড়া একটা আলাদা ডাইমেনশন, কিন্তু তার সাথে সাথে আমাদের কখনো প্রায়োরিটিটা এটা ছিল যে আমাদের যাদের থেকে পথে বসিয়ে দিয়েছে, ইভেন মানে ক্রীড়া সেক্টরেও বিভিন্ন ধরনের দুর্নীতি দেখেছি আমরা। সেখানে আমাদের আগামী প্রজন্ম তারা যাতে খেলার মধ্যে না থাকতে পারে, সেখানেও নানা ধরনের স্বজন পোষণ সেখানেও চলেছে। তো এরকমভাবে এই পরিস্থিতিতে আমাদের খেলা দেখার যে এনজয় করার সেই সময় সুযোগটা পাই। এই যে রাজ্যে বর্তমান যা চলছে, তোমরা তো বিভিন্ন সময় আন্দোলন করেছো, পথে থেকেছো, কিন্তু এই যে বিরাট দুর্নীতি, এই যে বিরাট যুব সম্প্রদায়কে বিভিন্ন রকম সুযোগ সুবিধার মধ্যে আনতে না থাকা, এটা কি তোমরা এক্সপেক্ট করেছিলে? দেখুন, যেভাবে করে দিনের পর দিন ধরে একটা যুব সমাজের থেকে চাকরি চুরি করে নিয়েছে, যারা গরিব মানুষ তাদের থেকে রেশনের চাল ডাল চুরি করে নিত, যারা আমাদের সরকারের যে রাজস্ব সেখান থেকে কয়লা দুর্নীতি চলছে, সেখান থেকে নানা ধরনের বালি পাচার, এই যে ইট মানে আপনি যে ব্রিজ পার করছেন তার জন্য একটা ইলিগাল সিন্ডিকেট, যেভাবে সিন্ডিকেটে পশ্চিমবঙ্গের মানুষ গ্রস্ত হয়ে গেছিলো, সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টির ওপর ভরসা রেখেছে। ভয়কে আউট করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ওপর ভরসা রেখেছেন, আস্থা রেখেছেন, এবং তার জন্য কিন্তু এই ফলটা। আমি বলছি যে এই মুহূর্তে ওভারঅল স্টেটের সিচুয়েশনটা কিরকম? তোমরা যখন প্রথম আসছে কি অবস্থায় দেখতে পাচ্ছ? চারিদিকে দুর্নীতি, চারিদিকে নানা ধরনের সিন্ডিকেট, এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমি আপনার সঙ্গে দাঁড়িয়ে যখন কথা বলছি, আমার ঘন্টা দুয়েক আগেও যখন উনি একটি বৈঠকে উনি বারবার করে সেটা রিইটারেট করলেন যে কোনো ধরনের সিন্ডিকেট, কিন্তু কোনো ধরনের করাপশান, কাটমানি সিস্টেম যেন আমার পশ্চিমবঙ্গে আর না থাকে। এবং এটা প্রধানমন্ত্রী, তিনি আরেকটা কথাও বলেন, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার করে কিন্তু এই নির্দেশ, তিনি নির্বাচনের পূর্বে এটা বলেছেন যে সিন্ডিকেট মুক্ত পশ্চিমবঙ্গ করতে হবে। এবং সেটা প্রধানমন্ত্রী যেহেতু এটা শুধু উনার বক্তব্য না, এটা বাস্তবে যে রূপায়িত হচ্ছে, সেই দায়িত্ব কিন্তু আমাদের পুরো ভারতীয় জনতা পার্টির দ্বারা পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের। মানে যেই জায়গায় রাজ্যটা 15 বছরে দাঁড়িয়ে আছে, আমরা যা দেখতে পাচ্ছি, যেখানে হাত দেওয়া হচ্ছে, যেখানে হাত দেবেন, আমার তো মনে হয় যে আপনি যদি মানে অ্যাট এনি ইনস্ট্যান্ট দুর্নীতির ফাইলগুলো যখনই খুলবেন আর সবাইকে যদি অ্যারেস্ট করতে শুরু করেন, এই ইডেন গার্ডেন্সে দাঁড়িয়েছে, ইডেন গার্ডেন্সটাও আপনাকে জেল বানাতে হবে। এত সংখ্যায় নানাভাবে বিভিন্ন ডাইমেনশনে, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, আপনি ইভেন পুলিশদের, যারা পুলিশরা এখানে মানে সুরক্ষা দিচ্ছে, সেখানে পুলিশদের নিয়োগ ক্ষেত্রে সেখানেও দুর্নীতি হয়েছে নানাভাবে, নার্সিং ক্ষেত্রে সেখানে দুর্নীতি, সেখানে খাওয়ার ফুড ডিস্ট্রিবিউশন সেখানে দুর্নীতি। এমন কোনো জায়গা নেই, মানে বিশেষ করে সামাজিক ক্ষেত্রগুলো, স্বাস্থ্য, শিক্ষা, তারপর গরিব মানুষের যে রেশন সিস্টেম, যে পিডিএস পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, এগুলোর প্রত্যেকটা একটা সামাজিক ক্ষেত্র, এবং এই ক্ষেত্রগুলোকেও কিন্তু তারা ছাড়ে। আচ্ছা, আমরা যদি কথা বলতে বলতে, এই মুহূর্তে চলছে মেলাটা 6 হলো, এখানে প্রচুর 6-এর উল্লাস হচ্ছে। আমরা যদি কথা বলতে বলতে ভেতরে যাই, যে আমরা একটু ইন্দ্রনীলকে নিয়ে ভেতরে যাচ্ছি, যে ভেতরে যে রুমটা আছে, এখানে দাঁড়িয়ে একটা জিনিস কিন্তু ইন্দ্রনীল ভেরি ইন্টারেস্টিং,
যে যে এই যে হেলথ সেক্টরের অবস্থা এই মুহূর্তে কেমন? তুমি দীর্ঘদিন ধরে ডাক্তারি পেশার সঙ্গে জড়িত, তুমি প্রচুর মানুষকে ট্রিট করছো। ওভারঅল রাজ্যের সরকারি হেলথ সিস্টেমটার কি অবস্থায় দাঁড়িয়ে আছে? সরকারি হেলথ সিস্টেমের মধ্যে এক একটা যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে নানাভাবে দালাল নৈরাজ্য চলছে, দালাল রাজ চলে যাচ্ছে। আর সেখানে প্রত্যেকটা জায়গায় এগুলো, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সব জানতেন এবং উল্টে কী করতেন, এই প্রত্যেকটা দালাল রাজগুলো চলতো, প্রত্যেকের মাথার ওপর কিন্তু এক একজন করে মেডিকেল কলেজ কাউকে একটা উনার কোনো একটা সাঙ্গকে দিয়ে দিত, কোনো একটা পাঙ্গকে দিয়ে দিত এসএসকেএম, এইভাবে চলতো। আর যেভাবে দুর্নীতি কীভাবে স্বাস্থ্যক্ষেত্রে ছিল সেটা তো আপনার প্রকাশ্যে এসছে যখন আর্জিকর কাণ্ড ঘটলো, এবং যেখানে একজন কর্তব্যরতা অন ডিউটি জুনিয়র ডাক্তারের ওপর এভাবে শারীরিক নির্যাতন চললো, তাকে হত্যা করা হলো। আর তারপরে যেভাবে করে যে দীর্ঘদিনের যে থ্রেট কালচার, দুর্নীতি, স্বজন পোষণ, যেটা প্রকাশ্যে আসলো, জুনিয়র ডাক্তারদের আন্দোলন আপনারা দেখলেন, সিনিয়র ডাক্তারের সঙ্গে যুক্ত হলো, তো পুরো নার্সিং সর্বক্ষেত্রে, যেখানে প্যারামেডিক, স্বাস্থ্যকর্মী, এমন কোনো সেক্টর রাখেনি স্বাস্থ্যক্ষেত্রে সেখানে মানুষের পরিষেবা যারা দেবে, সেই হাসপাতালে ঢোকার সাথে সাথে সেখানে দালালরাজ, হাসপাতালের ভেতরে যারা পরিষেবা দেবে তাদের মধ্যে বিভিন্নভাবে থ্রেট কালচার, কাউকে তৃণমূলের কোনো বিশেষ নেতার তার বিশেষ স্বজন, তাই জন্য তাকে 16 বছর ধরে শুধু এসএসকেএমে তার পোস্টিং। আবার এমন ব্যক্তি আছে তাকে দীর্ঘদিন ধরে আরেক জায়গায় পোস্টিং করে রেখেছে, তার মেধা হয়তো তার থেকে বেশি, তার ডিগ্রি তার থেকে বেশি, সেই ওখানে বেশি যোগ্য, তা সত্ত্বেও তাকে কিন্তু ওখানে আনেনি। এবং তার ফলে কী আছে, প্রত্যেকে যারা স্বাস্থ্যকর্মীরা আছে তারা কোথাও একটা ডিমোটিভেটেড হয়ে সরকারি স্বাস্থ্যক্ষেত্র, স্বাস্থ্য ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলেছিল এবং কেউ থাকতে চাইছে না। সরকারি স্বাস্থ্যক্ষেত্রের যে অবস্থা হয়েছে, যেখানে চিকিৎসক, সেখানে নার্স, কেউ থাকতে চায় না। এই যে একটা পরিস্থিতি, কারণ তারা ভয় পায় যে তার আবার আমাদের বোন অভয়ের মতন পরিস্থিতি না হয়। এটা দীর্ঘদিন ধরে এই ভয়টা, এবং সেটা প্রকাশ্যে আসছে যখন দেখেছেন, এটা দীর্ঘদিন ধরে এটা অনেক বেশি পুঞ্জীবিত হচ্ছে, অনেক বেশি ইনক্রিজ করেছে। এই যে ভয়, সব কিছুতে ভয়, আর কথা বললে মুখ ফুটে, আমি একটা ফেসবুক করতে গেলে একটা ডাক্তার ভয় পায়, কোনো রোগীকে পরিষেবা দেওয়ার সময় তখনও ভয় পায় যে কার ফোন আসছে। তো এই যে একটা ভয় সব কিছুতে, নইলে তাকে ট্রান্সফার হবে ওখানে, তো ভয় নিয়ে কি চিকিৎসা হয়? হাসপাতাল হবে, সেখানে আরোগ্য মন্দির হবে, সেখানে মানুষ আসবেন, চিকিৎসা পরিবেশে, অসুস্থ মানুষ আসবেন, তার চিকিৎসা পরিষেবা হবে, সুস্থ হয়ে তিনি বাড়ি যাবেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। একটা সেন্ট্রাল হেলথ স্কিম, সেটা একটা রাজ্যে ইমপ্লিমেন্ট হতো না। এই সেন্ট্রাল হেলথ স্কিম এটা রাজ্যে এবার ইমপ্লিমেন্ট হয়, এটা কতটা এফেক্টিভ বলে মনে হবে? তুমি নিজে একটা দীর্ঘদিন ধরে এই পেশার সাথে আছো। দেখুন, রাজনীতি থাকবে, কিন্তু রাজনীতির জন্য সাধারণ মানুষকে আমি কোনো কিছু থেকে বঞ্চিত রাখবো, স্বাস্থ্যর মতন একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমি মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত রাখবো শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, যে এই যে মানসিকতাটা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছিলেন, এটা কিন্তু আলটিমেটলি কী হয়েছে, পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার তো ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের রোগীদের ক্ষতি হয়েছে। আমাদের ছেলে মেয়েদেরকে চাকরি দিতে পারেনি, তারা পরিযায়ী হয়ে গেছে, পরিবার পরিজনকে ফেলে তাদেরকে অন্য রাজ্যে পাড়ি দিয়ে চাকরি করতে হচ্ছে, কিন্তু তাদের কাছে কিন্তু আয়ুষ্মান ভারতের কার্ডটা ছিল না, তারা চেয়েছিলেন কিন্তু তাও পায়নি। এবং তার ফলে কী হচ্ছে, প্রায় 55 সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় 55 লক্ষের ঊর্ধ্বে শুধুমাত্র পরিযায়ী শ্রমিক আছে। আরও বলতে পারেন ইনফ্যাক্ট ব্লু কলার এমপ্লয়িজ যারা আছে তারা আরও বৃহত্তর সংখ্যা। কিন্তু যারা ধরুন পরিযায়ী শ্রমিক, তাদের কিন্তু নিটটাও ছিল, তারা দিনে হয়তো 500 টাকা, 600 টাকা, কি 1000 টাকা হয়তো তাদের আর্নিংস। তারা যখন অসুস্থ হচ্ছে, কেউ ব্যাঙ্গালোরে অসুস্থ হচ্ছে, কেউ যখন বম্বেতে গিয়ে কোনো একটা বাড়িতে কাজ করছে, সেখানে গিয়ে যখন অসুস্থ হচ্ছে, মুর্শিদাবাদের একটা ছেলে বা মালদার একটা ছেলে, তখন তার কিন্তু আউট অফ পকেট এক্সপেন্স, তার কিন্তু ওখানে হার্ট অ্যাটাক হলে তাকে তার ওখানে স্বাস্থ্যসাথী চলতো না, আয়ুষ্মান ভারত কার্ড থেকে সে বঞ্চিত, তাকে আউট অফ পকেট একদিন 1 লাখ টাকা 2 লাখ টাকা বিল দিতে হয়েছে, এবং অনেক ক্ষেত্রে তারা সেটা পারেনি, তার জন্য তাদের অনেক কিছু অনভিপ্রেত ঘটনা। বাংলার সামগ্রিক মানুষকে একটা বিরাট একটা বিশাল সংখ্যার মানুষ দেখবেন ভেলোরে যাচ্ছে, টাটা বম্বে যাচ্ছে, দিল্লি যাচ্ছে এমসে, হ্যাঁ রেফার্ড হয়ে মানুষ যেতে পারে ধরুন এমসে, কিন্তু একটা বিশাল আপনি পেট ব্যথা হচ্ছে, গ্যাস, অ্যাসিডিটি, এইসবের সমস্যার জন্য একটা ট্রেন পুরো করমণ্ডল এক্সপ্রেস বোঝাই করে আপনারা যাচ্ছেন দক্ষিণ কলকাতার মানুষ আস্থা হারিয়ে ফেলেছে স্বাস্থ্যক্ষেত্রের ওপর। সেটা আমাদের কাছে ফিরিয়ে আনতে হবে, এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। অ্যান্ড যেভাবে সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বারবার করে স্বাস্থ্যক্ষেত্রেও নিয়ে বিশেষ ওনার দেখেছেন অনেক বেশি প্রায়োরিটি, অনেক বেশি ফোকাস দিচ্ছেন, বারবার করে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে নিজে গিয়ে বৈঠক করছেন, কখনো বিভিন্ন হাসপাতাল পরিদর্শন, এবং আমাদেরকেও নির্দেশ দিচ্ছেন প্রত্যেক বিধায়ককে তার নিজের বিধানসভা ক্ষেত্রে সেখানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে সাব ডিভিশনাল হাসপাতাল, যদি সেখানে কোনো মেডিকেল কলেজ থাকে, সেখানে আপনার গিয়ে কী পরিষেবা ল্যাকিং, কী ম্যান পাওয়ার ল্যাকিং, সেগুলো আপনার লিখিতভাবে ইমিডিয়েটলি জমা দিন, যাতে সেগুলো ল্যাকিং না থাকে। দীর্ঘদিন ধরে ল্যাকিং ছিল 15 বছর বলে। স্বাস্থ্যের দায়িত্ব পেলে তো মোটামুটি
রাতের ঘুম চলে যাবে? দেখুন, স্বাস্থ্যের দায়িত্ব বর্তমানে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন এবং যেভাবে তিনি মনে করেন স্বাস্থ্য শিক্ষা এগুলো সামাজিক ক্ষেত্র, সেগুলোতে কোনোভাবে যেভাবে চলেছে এভাবে চলতে পারে না। এবং মুখ্যমন্ত্রী নির্দেশে আমাদের বিভিন্ন ডাইমেনশনে যারা কাজ করছেন, বিভিন্ন বিধায়করা আছেন, সেখানে অনেক চিকিৎসক আছে, অনেক স্বাস্থ্যকর্মী আছে, তারা বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্যের সাথে যুক্ত আছে। প্রত্যেকের থেকে ইনপুটসও তিনি নিচ্ছেন এবং কালেকটিভলি সকলে মিলে কিন্তু দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা এক্স্যাক্টলি। আর তার সঙ্গে একটা স্বাস্থ্যক্ষেত্রে কতটা আমাদের মানুষের, যেখানে আমাদেরকে সিন্ডিকেট মুক্ত করতে হবে, ভয়মুক্ত করতে হবে। আর সবথেকে বড় কথা যে পরিষেবাকে আমাদের সেই জায়গায় নিয়ে আসতে, যাতে মানুষের আস্থা ফেলে মানুষকে আর করমণ্ডল এক্সপ্রেসটা না ধরতে হয়। শুভেন্দুদার সঙ্গে কাজ করে প্রতি মুহূর্তে কেমন লাগে? হার্ড টাস্ক মাস্টার আছে, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে নিজে ভীষণ ডাইনামিক। মানে কোনো জিনিস আপনি বললেন ইমিডিয়েটলি সেটা ইনস্ট্যান্টে কাজ হবে। তো আপনি কোথাও যদি একটা দেখলেন যে আপনার এখানে এক্সরে মেশিন নেই বা ওখানে সিটি স্ক্যান মেশিন নেই, উনি ইমিডিয়েটলি ফোন লাগিয়ে দিলেন নিজে, যে তাড়াতাড়ি যাতে সেখানে সেই পরিষেবাটা পায়। এবং বিশেষ করে একটা বিশাল বড় সমস্যা হচ্ছে রেফার রোগ, যেটা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে হয়েছে। বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন, সেখানে মানুষ পরিষেবা পাচ্ছে না, রেফার হয়ে আর এক হাসপাতালে যাচ্ছে, স্ট্রেচারে কেউ ট্রলিতে অপেক্ষা করছে ঘন্টার পর ঘন্টা। এই যে এই পরিস্থিতি, সেই পরিস্থিতি যাতে পুনরাবৃত্তি না হয় তা নিয়ে তিনি বিশেষ করে সচেষ্ট। এবং কেস টু কেসভাবে যখনই ওনার কানে কোনো খবর আসছে যে এখানে কোনো পেশেন্ট অ্যাডমিশন পাচ্ছে না, ইমিডিয়েটলি সেখানে কীভাবে অ্যাডমিশন হয়, কীভাবে সেখানে সেই পেশেন্টের পরিষেবা হয়, বা সেখানে যদি সেই পরিষেবা না থাকে তাহলে নিয়ারেস্ট যে পয়েন্টে সেটা নিজে, মানে সেইখানে তার এত কাজের মধ্যেও কিন্তু সেই কাজটা নিজে প্রায়োরিটাইজ করে সেটা ফলো আপ করছে। আমার ইন্দ্রনীল খাল বলতে একটা জিনিস মনে হচ্ছে, বেহালার থেকে জয়ী প্রার্থী ওইদিকে পার্থ চ্যাটার্জি, আর তার ঠিক এদিকে অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাসের এখন গুণধর ভাই স্বরূপ বিশ্বাস, তিনি অ্যারেস্টেড। অরূপ বিশ্বাস বলতে আবার মেসি বিতর্ক, ওইদিকে পার্থ চ্যাটার্জি, এদিকে অরূপ বিশ্বাস। মানে এ তো মানে পারফেক্ট বলে যেন গোবরে পদ্মফুল ফুটেছে। না, এটা মানে ইনফ্যাক্ট এটা মানে আমাদের হয়তো মানে খুবই এমন নামগুলো বলছেন, কারোর হয়তো গার্লফ্রেন্ডের খাটের তলা থেকে টাকা পাওয়া যাচ্ছে, কারোর আবার নিজের অফিসে আবার সেখানে খাট পাওয়া যাচ্ছে, সেখানে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে বলছি না, সেগুলো তো আপনারা টেলিভিশন স্ক্রিনে দেখাচ্ছেনি। কিন্তু এটা কোনোটাই অভিপ্রেত নয়। যিনি শিক্ষামন্ত্রী, তার কাজ হলো কী করে আমাদের বিভিন্ন যে সরকারি শিক্ষা ব্যবস্থা রয়েছে কী করে সেটাকে শক্তিশালী করা যায়, সেখানে আমাদের ছেলেমেয়েরা যাতে ভুয়ো শিক্ষক না পান, সে বাস্তবে শিক্ষক পান, এবং আমাদের ছেলেমেয়েরা আগামী দিনে কেউ গবেষক হন, কেউ প্রশাসক হন, কেউ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের ডাইমেনশনে, কেউ চিকিৎসক হোক, অ্যাডভোকেট হোক, কেউ ইঞ্জিনিয়ার হোক, কিন্তু তারা অ্যাকাডেমিক্যালি কী করে অ্যাকমপ্লিশড হয় এটা ফোকাস হওয়া উচিত ছিল। এবং শিক্ষাক্ষেত্রে নিয়োগ কী করে স্বচ্ছতার সাথে হয়, দ্যাট শুড হ্যাভ বিন দ্য ফোকাস। এবং ক্রীড়াক্ষেত্রে যিনি ক্রীড়ামন্ত্রী, মানে জাস্ট আমার ওপারেই বিধানসভা, তারও এটাই ফোকাস ছিল যে আমাদের এই যে আমরা বলছি, মানে খুব তো মমতা বন্দ্যোপাধ্যায় মানে মুখের কথা ছিল যে এইসব বাঙালি বাংলা এইসব বলতো, কিন্তু অ্যাকচুয়ালি বাংলার জন্য কী করেছেন? আমরা বলছি সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল, কিন্তু আমরা বাংলার এখানে ফুটবলের কী হাল করে রেখেছি। আমরা 11 জন প্লেয়ার কেন মোহনবাগানে দিতে পারছি না বাঙালি? 11 জন প্লেয়ার কেন আমরা ইস্ট বেঙ্গলে দিতে পারছি না? 11 জন বাঙালি প্লেয়ার কেন, মানে বাঙালি মানে আমি বলছি পশ্চিমবঙ্গবাসীর কথাই বলছি, পশ্চিমবঙ্গে আমাদের 10 কোটি মানুষ, তাদেরকে সেই সাপোর্ট দেয়নি, ক্রীড়া দপ্তর সেই সাপোর্টটা দেয়নি তাদেরকে গ্রুমিং করার। এখানে ছেলেমেয়েরা সবাই ফুটবল খেলছে, কিন্তু তাদেরকে কম্পিটিটিভ ডাইমেনশনে খেলার জন্য, ইনফ্যাক্ট ইন্ডিয়ান টিমে কেন এখন আমাদের বাঙালি ফুটবলের এত অভাব কেন? তো সেই তাদের যে কম্পিটিটিভ যে এনভায়রনমেন্টটা দেওয়ার কথা, কম্পিটিটিভ যে ফেসিলিটিস, ইনফ্রাস্ট্রাকচার স্পোর্টসে দরকার হয়, তাদেরকে যে সাপোর্ট সিস্টেমটা দরকার হয় যখন তারা গ্রোয়িং আপ হয়, বিশেষ করে এই ক্রিটিক্যাল 3 থেকে 5 ইয়ার্স এই ফেজটা, সেখান থেকে সব জায়গা থেকে কেন? এবং খেলো ইন্ডিয়ার মাধ্যমে দেশের অন্যান্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্পোর্টসম্যানরা, স্পোর্টস পার্সনরা গ্রুমড হচ্ছে, কিন্তু এখানে কিন্তু সেটা হচ্ছে না। এখানে খেলো ইন্ডিয়ার জায়গায় আমরা দেখছি দীর্ঘদিন ধরে কীভাবে সিন্ডিকেট ইন্ডিয়া, মানে সিন্ডিকেট চালাচ্ছে, সিন্ডিকেট বেঙ্গল চলছিল। এই মেসির কাণ্ডটা ঘটলো, এই মেসির কাণ্ডটাকে এখন কি আদেকলামি চলছিল, ওই স্বজন পোষণের আরেকটা নিদর্শন। এবং মেসির জায়গায় মেসোকে দেখে মানুষের যে ক্ষোভ, মানুষের যে বিক্ষোভ, সেটা দেখতে পেয়েছিলেন, সেদিনও দেখতে পেয়েছেন। এবং মেসিকে নিয়ে ডেফিনেটলি মেসি আমাদের সকলের কাছে ভীষণ মানে কাছের প্লেয়ার, বাট মেসিকে নিয়ে যেভাবে করে উনি মানে সেই জোর জবরদস্তি কাউকে এরকম আলিঙ্গন করা, এটাও তো একটা কোথাও একটা মানে এই যে রুচি, মানে সুরুচি সঙ্গ বলে, কিন্তু সেখানে তার নিজের কোনো ব্যক্তিগত রুচি বলে একটা তো থাকা উচিত না। একজন সেই স্পোর্টস পার্সন, তাকে সম্মানের সঙ্গে তার পাশে দাঁড়ান, আপনি ক্রীড়ামন্ত্রী, আপনাকে সম্মানের সাথে পাশে দাঁড়ান, কোনো অসুবিধা নেই। কিন্তু তাকে জোর জবরদস্তি, তাকে বগল দাবা করছেন, জোর জবরদস্তি কোমরে হাত দিচ্ছেন, এইগুলো কি? এই যে মানে আলটিমেটলি কখনোই স্পোর্টসটাকে তিনি রেসপেক্টও করেননি, স্পোর্টস পার্সনদেরও রেসপেক্ট করেননি, এবং তার ফলেই স্পোর্টসের এরকম বেহাল দশা। ফাইনালি ইউথ, বাংলার ইউথ, তুমি যুব সমাজের প্রতিনিধি, আমি তোমাকে দীর্ঘদিন ধরে চিনি, ডায়নামিক, তুমি এখনও ডাক্তারি করছো,
খুব সাফল্যের সাথে ডাক্তারি করছো, একটা স্পেসিফিক জায়গায় ডাক্তারি করছো, যে জায়গাটা এই মুহূর্তে বিশেষ দরকার, সেই জায়গায় যদি ইউথের অবস্থা তোমার ওভারঅল কেমন লাগছে? বাংলার ইউথ এই যে এখন টিভি খুললে, ডিজিটালে সব জায়গায় দেখা যাচ্ছে যে ইউথের একটা বিরাট ফ্রাস্ট্রেশন এরকম ধরা পড়েছে, চাকরি নেই, বাকরি নেই, এই সামগ্রিক এটা কীভাবে ইভ্যালুয়েট করছো? দেখুন, ইউথদের কী দরকার, মেন হলো তারা সেই সময়টা ফর্মেটিভ ইয়ার্স, তারা আগামী দিনে ভবিষ্যৎটা স্বপ্ন দেখত, কিন্তু সেই স্বপ্নগুলোকেই এখানে সমূলে পুরো নিপাট করে দিয়েছিল তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার। এখানে আমাদের যুব সমাজকে তাদেরকে যে বেসরকারি কোনো, এক তো 34 বছর সিপিএম আমল গেছে, একের পর এক কলকারখানা বন্ধ হয়ে গেছে, 15 বছর যে পরিবর্তনের নাম করে যে ভাঁওতাবাজি হলো, তখন তো বেসরকারি কোনো বিনিয়োগই এলো না, উল্টে যে কটা সরকারি চাকরি ছিল সেগুলোও চুরি হয়ে গেল। তো এবার ছেলেমেয়েরা তারা ভবিষ্যৎ যখন দেখতে পারেন, দে উইল ফিল ফ্রাস্ট্রেটেড। আপনি পড়াশোনা করছেন, আপনি পিএইচডি করছেন, আপনি এমএসসি করছেন, আপনি এমকম করছেন, এমবিএ করছেন, তারপর আপনি যখন চাকরি পাচ্ছেন না, আপনার খারাপ লাগবে না? আপনার অস্বস্তি হবে না? আপনি তাহলে পড়াশোনা করে আমার লাভটা কী হলো? তো ন্যাচারালি এবার ইউথদের জন্য যে অপরচুনিটি, সরকারি চাকরিগুলো, সেখানে প্রতি বছরে বছর একটা রেগুলারাইজেশন হওয়া উচিত। 2016-তে টেটে কেলেঙ্কারি করেছে বলে তারপর বছরের পর বছর ধরে একটা জেনারেশন বেরিয়ে গেল, তাদের কোনো রিক্রুটমেন্ট হলো না। তাহলে আগামী দিনে শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন জায়গায় এখন বিশাল ডেফিসিট চলছে সর্বক্ষেত্রে, এবং ক্রীড়া ক্ষেত্রে আপনি ভাবুন, যেখানে যুব সমাজ তাদের অনেকেই আগামী দিনে স্পোর্টস পার্সন হতে চায়, কেউ ফুটবলার হতে চায়, কেউ ক্রিকেটার হতে চায়, সেখানেও তাদেরকে দেখছে, সেখানেও ক্যাশ সিস্টেম, কাটমানি সিস্টেম, সেখানেও নানা ধরনের ক্লাবের বিভিন্ন ধরনের সিন্ডিকেট, এবং যারা অ্যাকচুয়াল ডিজার্ভিং তারা কিন্তু সুযোগও পাচ্ছে না। তো এইগুলো দীর্ঘদিন ধরে চলেছে, দেয়ার ফিলিং ডিসইলিউশন হয়েছে, তার বহিঃপ্রকাশ হয়েছে, এবং বহিঃপ্রকাশ হয়েছে গণতান্ত্রিকভাবেই। আমাদের পশ্চিমবঙ্গের যুব সমাজ শিক্ষিত, পরিমার্জিত এবং খুব দায়িত্বের সাথে তারা কিন্তু এই গণতান্ত্রিকভাবে পরিবর্তনটাকে নিয়ে এসছে, এবং আগামী দিনে যুব সমাজকে তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাদের আগামী দিনে নতুন বিনিয়োগ দেখেছেন। আমাদের 1 মাসও হয়নি সরকার দায়িত্ব গ্রহণ করার, শপথ গ্রহণ করার, তার মধ্যে বিভিন্নভাবে বিনিয়োগের খবর আসতে শুরু করেছে, বিভিন্নভাবে দেখতে পাচ্ছেন দফায় দফায় মিটিং হচ্ছে, যাতে আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গে নতুন শিল্প আসে, যাতে ছেলেমেয়েদেরকে অন্য রাজ্যে যেতে না হয়, যারা এই রাজ্যেই, আমাদের তো মেধার অভাব নেই, আমাদের ছেলেমেয়েরাই অন্য রাজ্যে গিয়ে স্যামসাংয়ের মোবাইল বানাচ্ছে, কেউ আইফোনের মোবাইল বানাচ্ছে অন্য রাজ্যে গিয়ে, ভারতবর্ষের মধ্যে আমাদেরই ভারতবাসীরা, আমার পশ্চিমবঙ্গ ভাই বোনেরা। তো তারা সেগুলো পশ্চিমবঙ্গে মানাবে, পশ্চিমবঙ্গের রাজস্ব বাড়বে, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের, আমাদের আর্নিংস আজকে ভাবুন দেশের ন্যাশনাল অ্যাভারেজের নিচে নেমে গেছে, কি অবস্থা হয়েছে। স্টার্টআপ ইকোসিস্টেম, ডাবল ইঞ্জিন গ্রোথের যে আমাদের এত বছর পর একটা স্কোপ পেলাম, এটা আমরা কতটা ইউটিলাইজ করতে পারবো? ডাবল ইঞ্জিনের যে এফেক্ট অলরেডি, আপনি একটা ছোট্ট উদাহরণ বলি, এই যে আপনারা ইডেন গার্ডেন্স দেখছেন, কাছেই হচ্ছে চিংড়িঘাটা ফ্লাইওভার, চিংড়িঘাটা যে মোড়টা আছে, সেখানে মেট্রো রেলে যে শুধু সম্প্রসারণ করতে পারছেন, একটা কানেক্টিভিটি, যে কোনো আপনি শিল্প করুন, কাজকর্ম, ছেলেমেয়েরা কাজ করতে যাবে, তো সবার আগে কানেক্টিভিটি দরকার হয়। সেই কানেক্টিভিটির এত বড় একটা ক্রুশিয়াল লিঙ্ক ছিল একটা মেট্রো, যাতে মানুষ, সবার পক্ষে সম্ভব না প্রতিদিন প্রাইভেট গাড়ি করে অফিসে যাওয়া আসা করা, তারা পাবলিক ট্রান্সপোর্ট চায়। এক তো বাসের সংখ্যা কমিয়ে দিয়েছে রাজ্য সরকার, সরকারি বাস ভীষণ কমে গেছে, তার ওপর দিয়ে যে মানে কেন্দ্র সরকার বলছে মেট্রো আমি চালাতে চাইছি, মেট্রোর দুদিক দিয়ে কাজ করে দিয়েছে, মাঝখানে চিংড়িঘাটে শুধু চিংড়িঘাটার যে ক্রসিংটার ওপর দিয়ে যে লিঙ্ক, যে ব্রিজগুলো মানে লিঙ্ক হয়, সেটা 230 মিটার মতন, সেইটুকু দিচ্ছে না রাজ্য সরকার। 2 বছর ধরে কাজ আটকে ছিল, সুপ্রিম কোর্টে চলে গেছে, হাইকোর্ট বলছে যে তুমি করো, হাইকোর্টের নির্দেশ ফলো করেনি, সুপ্রিম কোর্টের কাছে গেছে, সেখানে সব জায়গায় জ্বর গিয়েছে মমতা ব্যানার্জি সরকার, কারণ কোনোভাবে একটা মানে এটা জনসাধারণের জন্য, এবং শুধুমাত্র পলিটিক্যাল কারণে, শুধুমাত্র ওই ক্রেডিট কী করে আটকানো যায়, কী করে, এই যে মানে একটা সারাক্ষণ যে রাজনীতিটাকে উনি মাথায় রেখেছেন, তার ফলে আমাদেরকে সাফার করতে হয়েছে, আমাদের যুব সমাজকে সাফার করতে হয়েছে, আমাদের বর্তমান পুরো পশ্চিমবঙ্গকে সাফার করতে হয়েছে। আর এই সরকার আসার পর 15 দিনের মধ্যে দেখেছেন যে কীভাবে করে দ্রুত গতিতে 15 দিনের মধ্যে ওই কাজটা হয়ে গেল, যেটা 2 বছর ধরে আটকে ছিল। রেলমন্ত্রীও এলেন, রেলমন্ত্রী এসছেন, এবং প্রায় নয়, ইনফ্যাক্ট তার থেকে বেশি, 1 লক্ষ কোটি টাকার বেশি ইনভেস্টমেন্ট, বিনিয়োগ আজকে পশ্চিমবঙ্গে তিনি দিয়ে গেছেন বিভিন্ন ক্ষেত্রে, যেখানে বলতে পারেন কোথাও সিঙ্গেল লাইন রয়েছে সেখানে ডাবল লাইন করা, কোথাও হয়তো লাইন নেই সেখানে লাইনের জন্য জমি অধিগ্রহণ হয়ে বসে আছে, কিন্তু কেন্দ্র মানে রাজ্য সরকারের পিডব্লিউডি মানে মানুষ জমি দিয়েছে, কিন্তু পিডব্লিউডির কোথাও দেখলাম মাঝখানে একটু 1 একর জমি আছে, সেটাকে রাজ্য সরকার দেয়নি, যাতে ওই লাইনটা না হয়। এই যে অদ্ভুত ধরনের সব কিছুর মধ্যে একটা অবস্ট্রাকশনিস্ট পলিটিক্স যেটা চালিয়ে গেছে সরকারের থেকে, মানে রাজধর্ম ভুলে গিয়ে শুধুমাত্র মানে রাজনীতিটাকে, দল ধর্ম, দুর্নীতি ধর্ম, আর তার বাইরে কিছু ভাবতে পারেনি, বেসিক্যালি অধর্ম। এই মন্ত্রক পেয়ে সোনার বাংলা গড়ার ক্ষেত্রে শুভেন্দুবাবুর নেতৃত্বে ইন্দ্রনীল খাঁ সহ বাকি মন্ত্রীরা কতটা
তৈয়ার হ্যাঁ কতটা তৈরি? দেখুন, আমরা প্রত্যেকে যারা ভারতীয় জনতা পার্টির যারা বিধায়ক আছি, যারা মন্ত্রিত্বের কেউ দায়িত্ব আছে, তবে বিধায়কের দায়িত্ব আছে, বিভিন্ন দায়িত্ব ডাইমেনশনে আমরা কাজ করব। এবং আমরা দীর্ঘদিন ধরে মানুষের যে স্ট্রাগল, মানুষের যে দিনের পর দিন ধরে যে অভাব অভিযোগ, তার মধ্যে দিয়ে আমরা বিরোধী রাজনীতি করে আজকে এই জায়গাটায় মানুষ আমাদেরকে ভরসা করে বসিয়েছেন। তো মানুষের ভরসাকে অটুট রাখা শুধু না, সেই ভরসাকে আরও সুদৃঢ় কী করে হয় আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতি, ভরসাটাকে আরও সুদৃঢ় করা, সেটা আমাদের সবথেকে বড় প্রায়োরিটি। সেটা বিভিন্ন যে ডাইমেনশনেই আমরা কাজ করব, সেই ডাইমেনশনে কিন্তু সেই জায়গাটাই আমাদের ফার্স্ট। এবং যে কোনো জায়গা, সে স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, ক্রীড়া হোক, সব জায়গা কিন্তু সিন্ডিকেট মুক্ত, দুর্নীতিমুক্ত আমাদের এটাই সেই পশ্চিমবঙ্গ, আমাদের স্বপ্নের যে পশ্চিমবঙ্গ, যেখানে এই ধরনের সিন্ডিকেট, দুর্নীতি, স্বজনপোষণ থাকবে না, সেটা আমাদের একটা বিশেষ প্রায়োরিটি থাকবে। থ্যাংক ইউ ইন্দ্রনীল, থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ।